আজকের আলোচনার জন্য আমাদের হাতে একটা দারুণ মজার জিনিস এসছে। একটা ছোট্ট গল্প যার শিরোনাম রনি এবং রহস্যময় বনরত্ন। নামটা শুনলেই বোঝা যায় এর মধ্যে অ্যাডভেঞ্চার, রহস্য আর জাদুর একটা গন্ধ আছে। একেবারে। আর এই ধরনের গল্পগুলো দেখতে সহজ মনে হলেও এর ভেতরে কিন্তু মানুষের হাজার হাজার বছরের অভিজ্ঞতার জ্ঞান লুকিয়ে থাকে। অনেকটা একটা বীজের মতো, যার মধ্যে বিশাল একটা গাছ হওয়ার সম্ভাবনা থাকে আর কি। দারুণ বলেছেন। আর আমাদের আজকের আলোচনার মিশনটাও অনেকটা সেরকমই। আমরা এই গল্পের বীজটাকে ভেঙে এর গভীরে গিয়ে দেখব যে এটা আসলে আমাদের কি বলতে চায়। শুধু রনির অ্যাডভেঞ্চার নয়, বরং এর আড়ালে থাকা সাহস, কৌতূহল আর আবিষ্কারের মানেটা খুঁজে বের করার চেষ্টা করব। আর এখানেই বিষয়টা আকর্ষণীয় হয়ে ওঠে, কারণ এটা তো শুধু একটা বাচ্চার ঘুমপাড়ানি গল্প নয়, এটা আসলে আমাদের সবার ভেতরের যাত্রার একটা প্রতিচ্ছবি। মনোবিজ্ঞানী কার্ল ইউং বা ধরুন জোসেফ ক্যাম্পবেল, যাকে বলেন হিরোজ জার্নি, নায়কের যাত্রা। হ্যাঁ, নায়কের যাত্রা। একজন সাধারণ মানুষ কিভাবে অজানার ডাকে সাড়া দিয়ে অসাধারণ হয়ে ওঠে, তারই একটা নকশা বলা যেতে পারে। তাহলে চলুন সেই যাত্রার শুরু থেকেই শুরু করা যাক। গল্পটা শুরু হচ্ছে একটা গ্রামকে দিয়ে, যার পাশেই আছে এক রহস্যময় জঙ্গল। গ্রামের লোকজনের কাছে এই জঙ্গলটা একটা ভয়ের জায়গা। তাদের বিশ্বাস ওখানে অলৌকিক কিছু আছে। বিশেষ করে পূর্ণিমার রাতে নাকি অদ্ভুত সব কাণ্ড কারখানা হয়। এই নিষিদ্ধ স্থান বা ফরবিডেন প্লেসের ধারণাটা কিন্তু প্রায় সব সংস্কৃতি আর পৌরাণিক কাহিনীতেই পাওয়া যায়, তাই তো? হ্যাঁ, এটা এমন একটা জায়গা যা পরিচিত জগতের সীমানার বাইরে। একদিকে আপনার চেনা নিরাপদ গ্রাম, আর অন্যদিকে অজানা রহস্যময় এক জগৎ। এই সীমানাটা পেরোনোর সাহস সবার থাকে না। এটা তো আমাদের সবার মধ্যেই কাজ করে, তাই না? ছোটবেলায় যেমন বাড়ির পাশের কোনো পোড়ো বাড়ি নিয়ে ভয় থাকতো, ঠিক, কিন্তু সেখানেই যাওয়ার জন্য মনটা আনচান করত। এই জঙ্গলটাও রনির জন্য ঠিক তেমনই একটা জায়গা। আর আমাদের গল্পের নায়ক রনি গ্রামের আর 5টা ছেলের মতো নয়, তার ভেতরে একটা অদম্য কৌতূহল। তাই সে ঠিক করে সবার নিষেধ অমান্য করে এক পূর্ণিমার রাতে ওই জঙ্গলে যাবে। আর এই সিদ্ধান্তটাই গল্পের মোড় ঘুরিয়ে দেয়। এটা শুধু শারীরিক সাহসের ব্যাপার নয়, এটা মানসিক সাহসেরও। আচ্ছা, প্রচলিত বিশ্বাস, সামাজিক ভয়, এই সব কিছুর ঊর্ধ্বে উঠে নিজের কৌতূহলকে গুরুত্ব দেওয়া, এটাই নায়ক হয়ে ওঠার প্রথম ধাপ। সে জানতে চায় ভয়ের আড়ালে সত্যিটা কি। কিন্তু আমার একটা প্রশ্ন আছে। গ্রামের সবাই যেখানে ভয় পাচ্ছে, সেখানে একা রনির এই সাহসটা কোত্থেকে? চমৎকার প্রশ্ন। ও কি বোকা ছিল, নাকি বেশি সাহসী, নাকি এর পেছনে আরো কোনো গভীর তাড়না ছিল? আমার মনে হয় এটা সাহস বা বোকামের চেয়েও বেশি কিছু। এটা হলো জানার ইচ্ছা। জানার ইচ্ছা? হ্যাঁ, বেশিরভাগ মানুষ স্থিতাবস্থায় থাকতে ভালোবাসে। যা জানি, যা চিনি, তার মধ্যেই নিরাপদ বোধ করে। কিন্তু কিছু মানুষ থাকে যাদের ভেতরের এই জানার খিদেটা এত তীব্র যে তারা কোনো ভয় বা বাধাকেই পরোয়া করে না। কলম্বাস থেকে শুরু করে মহাকাশচারী, এরা সবাই এক অর্থে রনির মতোই অজানার দিকে ঝাঁপ দিয়েছেন। বাহ, এই দৃষ্টিকোণ থেকে তো ভাবিনি। আচ্ছা, তো রনি জঙ্গলে ঢুকো, আর ঢোকার পরেই এক অবিশ্বাস্য দৃশ্য। গল্পে বলা হয়েছে চারদিক অদ্ভুত নীল আলোয় ভরা, আর গাছের পাতাগুলো যেন ফিসফিস করে কথা বলছে। পুরো পরিবেশটাই যেন অন্য জগতের। এখানে প্রকৃতিকে একটা জীবন্ত সত্তা হিসেবে দেখানো হয়েছে। ফিসফিস করে কথা বলা পাতা বা নীল আলো, এগুলো শুধু পরিবেশের বর্ণনা নয়, এগুলো হলো সংকেত। জগৎটা রনিকে বলছে, তুমি সাধারণ জায়গা থেকে এক অসাধারণ জায়গায় প্রবেশ করেছ, এখানকার নিয়মকানুন আলাদা। এটা হেমশিয়াল আর পরাবাস্তবের মধ্যে একটা পর্দা তুলে দেওয়ার মতো। আর ঠিক তখনই ব্যাপারটা আরও জমে উঠল। রনি একটা মিষ্টি সুর শুনতে পেয়ে এগিয়ে গেল, আর দেখল এক অপূর্ব সুন্দর পরীকে। আচ্ছা, কিন্তু যেই না চাঁদটা মেঘে ঢাকল, পরীটাও উধাও। এক মুহূর্তের জন্য এক ঝলক, তারপরে সব হাওয়া। আমার তো প্রথমে মনে হয়েছিল এটা হয়তো ওকে লোভ দেখানোর জন্য একটা ফাঁদ ছিল। ফাঁদ হতে পারে, আবার এটা হতে পারে যে এটা একটা পরীক্ষা। পরীক্ষা? কি রকম? জগৎটা ওকে দেখতে চাইছে যে সে কি এই ক্ষণিকের সৌন্দর্যে আটকে যায়, নাকি আরও গভীর কোনো সত্যের খোঁজে এগিয়ে যায়। পরী এখানে সেই রহস্যময় জগতের সৌন্দর্যের প্রথম আভাস, কিন্তু সেই সৌন্দর্যটা ক্ষণস্থায়ী।
একটা টোপের মতো। ইন্টারেস্টিং। এটা রনির কৌতূহলকে আরও বাড়িয়ে দেয়, কারণ দেখুন সে কিন্তু হতাশ হয়ে ফিরে যায়নি। ঠিক তাই, পরিটা মিলিয়ে যাওয়ার পর সে আরও গভীরে যেতে চাইল। আর তখনই তার চোখে পড়ল একটা রহস্যময় ঝর্ণা, যার জল থেকে আলো ঠিকরে বেরোচ্ছে। বাহ! সাধারণ ঝর্ণার মতো নয় একেবারেই। আর রনি তার স্বভাব মতোই কৌতূহলী হয়ে সেই ঝর্ণার জলে হাত দিল। এই ঝর্ণাটা এখানে একটা প্রবেশদ্বার বা পোর্টালের মতো কাজ করছে। পোর্টাল? হ্যাঁ, প্রাচীন অনেক গল্পে জলকে এক জগৎ থেকে অন্য জগতে যাওয়ার মাধ্যম হিসেবে দেখানো হয়। ভাবুন তো, গ্রিক পুরাণে স্টিক্স নদীর কথা। যেটা জীবিত আর মৃতের জগৎকে আলাদা করে। ঠিক, এখানেও ঝর্ণাটি রনির পরিচিত জগৎ আর জাদুর জগতের মধ্যে সেতু তৈরি করছে। ওর জল স্পর্শ করার সিদ্ধান্তটা ছিল স্বেচ্ছায় অজানার গভীরে ডুব দেওয়ার সামিল। আর ডুব দেবার ফলও পেল হাতে নাতে। জল স্পর্শ করার সাথে সাথে সে নিজেকে আবিষ্কার করল এক সম্পূর্ণ নতুন জগতে। ওয়াও! চারিদিকে ঝলমলে প্রজাপতি, রঙিন পাখি, অচেনা ফুলে ফলে ভরা গাছপালা। গল্পে বলা হয়েছে জায়গাটা এত সুন্দর যা ভাষায় বর্ণনা করা যায় না। মানে এক জগৎ থেকে আরেক জগতে চলে গেল। এটা তো প্রায় নার্নিয়ার মতো ব্যাপার। একদম, একে বলা যেতে পারে ক্রসিং দ্য থ্রেশহোল্ড বা সীমানা অতিক্রম। সে এখন আর বাইরের কেউ নয়, সে এখন এই জাদুকরী জগতের একজন অংশীদার। কিন্তু সে সেখানে একা। হ্যাঁ, আর তখনই একটা গম্ভীর কণ্ঠস্বর তাকে প্রশ্ন করে, তুমি এখানে কেন এসেছো? এই প্রশ্নটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, কারণ এখানে রনির উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে যায়। ঠিক, সেই কণ্ঠস্বর কে তা আমরা জানি না। হতে পারে জঙ্গলের আত্মা বা কোনো অভিভাবক সত্তা, কিন্তু তার প্রশ্নটা রনির চরিত্রকে একেবারে উন্মোচিত করে দেয়। ঠিক তাই, এটা একটা পরীক্ষা। সে কি ধন সম্পদ চাইতে পারত, অমরত্ব চাইতে পারত, বা কোনো ক্ষমতা? অবশ্যই। কিন্তু রনি ভয় পেলেও সাহস করে উত্তর দিল, আমি এই সৌন্দর্যের রহস্য জানতে চাই। কিন্তু এটা কি একটু বেশি আদর্শবাদী শোনালো না? একজন গ্রামের সাধারণ ছেলে হঠাৎ করে সৌন্দর্যের রহস্য বা এত গভীর জ্ঞানের কথা ভাবছে, এটা কি বিশ্বাসযোগ্য? দারুণ প্রশ্ন। হতে পারে সে প্রথমে জ্ঞান বা রহস্য এই শব্দগুলো ব্যবহার করেনি। হয়তো সে শুধু বলেছিল, আমি জানতে চাই এখানে কি হচ্ছে, বা এই সব কিছু এত সুন্দর কেন। হতে পারে। কিন্তু তার মূল উদ্দেশ্যটা ছিল বিশুদ্ধ লোভ বা ক্ষমতার জন্য নয়, নিছক জানার জন্য। আর রূপকথার গল্পে নায়কের উদ্দেশ্যটা সবসময় একটু বড় করে, একটু আদর্শবাদী করেই দেখানো হয়, যা আমাদের অনুপ্রাণিত করে। এই উত্তরটা প্রমাণ করে যে রনি এই জাদুরি জগতে প্রবেশের যোগ্য। আর তার উত্তরে সেই কণ্ঠস্বর সন্তুষ্ট হলো। তাকে বলা হলো এক প্রাচীন গুহার কথা, যেখানে একটা মূল্যবান রত্ন আছে। আচ্ছা, আর সেই রত্নটাই নাকি এই জাদুকরী জগতের সমস্ত সৌন্দর্যের উৎস। কিন্তু একটা শর্ত আছে, গুহার পথ অত্যন্ত দুর্গম আর বাধাবিঘ্নিত। কণ্ঠস্বরটি এখানে একজন পথপ্রদর্শক বা মেন্টরের ভূমিকা পালন করছে। মেন্টর? হ্যাঁ, সে রনিকে তার লক্ষ্যের কথা বলে দিচ্ছে, কিন্তু পথের কষ্টটা রনিকেই স্বীকার করতে হবে। জ্ঞান বা সত্য কখনো সহজে থালায় সাজিয়ে দেওয়া হয় না, তার জন্য সাধনা আর পরিশ্রমের প্রয়োজন। এই দুর্গম পথটি সেই সাধনারই প্রতীক। আর রনি সেই চ্যালেঞ্জটা নিল। গল্পে কিন্তু বলা নেই বাধাগুলো ঠিক কী ছিল। আপনার কি মনে হয়, কি ধরনের বাধা হতে পারে? কোনো রাক্ষস, ধাঁধা, নাকি অন্য কিছু? আমার মনে হয় এই বাধাগুলো বাহ্যিকের চেয়ে বেশি আভ্যন্তরীণ। এগুলো হলো রূপক। আভ্যন্তরীণ? হ্যাঁ, হতে পারে তাকে নিজের ভয়ের মুখোমুখি হতে হয়েছে, নিজের আত্মসন্দেহকে জয় করতে হয়েছে, অথবা চরম একাকিত্ব আর হতাশার মধ্যে দিয়ে যেতে হয়েছে। প্রতিটা বাধা অতিক্রম করার মাধ্যমে সে আসলে নিজের ভেতরের দুর্বলতাগুলোকে জয় করে। তাই গুহায় পৌঁছানোটা শুধু একটা ভৌগোলিক দূরত্ব অতিক্রম করা নয়, এটা একটা আত্মিক উত্তরণ। মানে সে শুধু একটা পাথর খুঁজে পায়নি, সে আসলে নিজেকেই নতুন করে খুঁজে পেয়েছিল। একদম। আর শেষ পর্যন্ত সে গুহায় পৌঁছে সেই চোখ ধাঁধানো উজ্জ্বল রত্নটা খুঁজে পেল। এই রত্নটা আসলে কি? শুধুই একটা জাদুকরী পাথর না, রত্নটা আসলে সেই জ্ঞান বা সত্যের একটা ঘনীভূত রূপ বা প্রতীক। আচ্ছা। এতক্ষণ সে যা খুঁজছিল, যার জন্য এত কষ্ট স্বীকার করেছে, সেই সৌন্দর্যের রহস্য, তারই ভৌতিক রূপ হলো এই রত্ন। এটা তার অর্জিত প্রজ্ঞার প্রতীক। সে এখন শুধু জানেই না যে জগৎটা সুন্দর, সে এখন জানে সৌন্দর্যের উৎসটা কি।
রত্নটা পাওয়ার পর সে আবার নিজের জগতের সেই জঙ্গলে ফিরে আসে, কিন্তু ফিরে এসে সে এক অদ্ভুত জিনিস লক্ষ্য করে। জঙ্গলটা আর আগের মতো ভয়ের বা রহস্যময় নেই, বরং আগের চেয়েও অনেক বেশি জীবন্ত আর সুন্দর হয়ে গেছে। এই পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ। এখানেই জোসেফ ক্যাম্পবেলের তত্ত্বটা আবার ফিরে আসে। তিনি একে বলেন দ্য রিটার্ন উইথ দ্য এলিক্সার। বাহ, অমৃত নিয়ে ফেরা। হ্যাঁ, মানে নায়ক যা অর্জন করেছে, যে জ্ঞান বা শক্তি সে লাভ করেছে, তা সে একা ভোগ করে না, নিজের সম্প্রদায়ের জন্য, সবার মঙ্গলের জন্য নিয়ে আসে। আর এখানে সেই অমৃতটাই হলো রত্নটা, তাই তো? ঠিক। যার প্রভাবে শুধু জঙ্গল নয়, পুরো গ্রামটাই বদলে গেল। গল্পে বলা আছে, রত্নের প্রভাবে গ্রামের ফসল ভালো হতে শুরু করলো, মানুষের অসুখ বিসুখ কমে গেল, সবাই আরও সুখী হয়ে উঠল। হ্যাঁ, কিন্তু এখানে একটা গভীর প্রশ্ন আছে। এই পরিবর্তনটা কি সত্যি রত্নের কোনো জাদুকরী শক্তির কারণে হলো, নাকি অন্য কোনো ব্যাপার আছে? কিরকম? ভেবে দেখুন, রনি যখন তীরে এলো, সে আর আগের রনি নেই। সে এখন জ্ঞানী, সাহসী এবং তার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গেছে। যে জঙ্গলকে সবাই ভয় পেত, সে এখন সেই জঙ্গলের ভেতরের সৌন্দর্য আর সম্ভাবনাকে চেনে। তার মানে আপনি বলতে চাইছেন রনি হয়তো গ্রামবাসীদের জঙ্গল সম্পর্কে নতুন করে ভাবতে শিখিয়েছে? ঠিক, তাদের ভয় ভাঙিয়েছে। সে হয়তো দেখিয়েছে কিভাবে জঙ্গলের সম্পদকে সঠিকভাবে ব্যবহার করা যায়। পরিবর্তনটা তাহলে জাদুর চেয়ে বেশি অনুপ্রেরণার। ঠিক ধরেছেন, রত্নটা হয়তো একটা অনুঘটক ছিল, কিন্তু আসল পরিবর্তনটা এনেছে রনির নতুন দৃষ্টিভঙ্গি। সে যখন জঙ্গলকে ভয়ের চোখে দেখা বন্ধ করল, তখন জঙ্গলের আসল রূপ তার কাছে এবং তার মাধ্যমে সবার কাছে উন্মোচিত হলো। বাহ, সে জঙ্গল আর গ্রামের মধ্যে একটা নতুন ইতিবাচক সম্পর্ক তৈরি করে দিল। ভয় কেটে গেলে মানুষ অনেক অসম্ভবকে সম্ভব করতে পারে। গ্রামের সবাই রনিকে ধন্যবাদ জানায়, আর সে হয়ে ওঠে তাদের নায়ক। যে ছেলেটা একদিন সবার নিষেধ অমান্য করে এক অজানা ভয়ে পা রেখেছিল, সেই ছেলেই আজ সবার অনুপ্রেরণা। এখানেই গল্পটা শেষ হয়।